of a microcomputer system. So আমাদের microcomputer সিস্টেমের যে মেমরি সেইটা নিয়ে আজকে আমরা ডিটেইলস আলোচনা করব। প্রথমে আমরা দেখি পারপাস অফ মেমরি। সো মেমরি ইউনিট ইজ দ্য ইন্টিগ্রাল পার্ট অফ এনি মাইক্রোকম্পিউটার সিস্টেম and its primary purpose is to hold program and data. আমরা জানি যে আমরা যদি ভন নিউম্যান আর্কিটেকচার ইউজ করি তাহলে একই মেমোরিতে ফিজিক্যাল মেমোরিতে আমরা একই সাথে ডাটা এবং প্রোগ্রাম স্টোর করে থাকি। আর যদি আমরা হার্ভার্ড আর্কিটেকচার ইউজ করি তাহলে দেয়ার উইল বি সেপারেট মেমোরি টু হোল্ড ডাটা এন্ড সেপারেট মেমোরি টু হোল্ড প্রোগ্রাম। বাট তোমার এই বোথ প্রোগ্রাম এবং ডাটা হোল্ড করার জন্য ইউ নিড মেমোরি। And the major design goal of this memory unit is to allow it to operate at a speed which is close to that of the processor. So processor যে স্পিডে চলে বা যে স্পিডে সে কাজ করে মেমোরিগুলি যাতে সেই স্পিডে there is a huge speed mismatch or speed disparity between this memory and the processor, and that's why we actually try to overcome this disparity and design the memory so that it operates at a speed close to that of the processor. Okay, so we can do that by using register memory. আমরা জানি যে সিপিইউর মধ্যে কিছু টেম্পোরারি স্টোরেজ এরিয়া থাকে যেগুলোকে আমরা বলি রেজিস্টার, এবং সিপিইউ যেই ফ্যাব্রিকেশন টেকনোলজিতে তৈরি the registers are also built using the same fabrication technology. Fole there is no speed mismatch or speed disparity. So CPU চাইলে একই স্পিডে তার রেজিস্টার গুলিকে অ্যাক্সেস করতে পারে কারণ তারা একই ফ্যাব্রিকেশন টেকনোলজিতে তৈরি। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে the cost factor that actually inhibits the design of the entire memory unit with single technology that guarantees high speed. তুমি চাইলে সিপিইউর মধ্যে সব মেমরি নিয়ে নিতে পারবা না। তুমি চাইলে ওকে যে সিপিইউর মধ্যে নিলাম না, সিপিইউর বাইরে, তাহলে সিপিইউর বাইরে কি হতে পারে? সিপিইউর বাইরে ওই একই আইসির মধ্যে হতে পারে। সো একই আইসির ভিতরে আমরা নরমালি ইউজ করি ক্যাশ মেমরি। এখন তুমি চাইলে পুরো সিস্টেমের সব মেমরি ক্যাশে নিয়ে নিতে পারবা না। সো ইউ অলসো নিড সাম মেইন মেমরি যেটা তোমার ওই যে সিপিইউ যে আইসিতে তার বাইরে থাকবে। ওকে, আবার তুমি যদি মনে করো ওকে why not the every memory or the full memory will I will use as a main memory, সেটাও তুমি করতে পারবে না কারণ তোমার যদি পার্মানেন্ট স্টোরেজ দরকার হয় সেক্ষেত্রে তুমি মেইন মেমরি ইউজ করে তো লাভ নাই, কারণ মেইন মেমরি হচ্ছে ভোলাটাইল মেমরি, পাওয়ার অফ সব উড়ে যাবে। তো পার্মানেন্ট মেমরির জন্য আবার তোমার সেকেন্ডারি স্টোরেজ লাগবে, হার্ড ডিস্ক বা optical disk এগুলি লাগবে। So that's why আমরা বলছি the cost factor actually inhibits the design of the entire memory unit with single technology that guarantees high speed. So in order to seek a trade-off between this cost and operating speed, এই দুইটার মধ্যে একটা ট্রেড অফ আমরা মেইনটেইন করতে চাই। আমরা অপারেটিং স্পিড একদম যদি হাই চাই সেক্ষেত্রে কস্ট বেড়ে যাবে। সো কস্টও যাতে না বাড়ে আবার অপারেটিং স্পিডটা যে বেশি স্লো না হয়ে যায়, এই দুইটার মধ্যে একটা ট্রেড অফ বা একটা উইন-উইন সিচুয়েশন আমরা তৈরি করার চেষ্টা করি। and a memory system is usually designed with different technologies for or to make this trade off, এবং ডিফারেন্ট টেকনোলজি যদি আমরা দেখি যেমন সলিড স্টেট আমরা ইউজ করি, ম্যাগনেটিক ইউজ করি, অপটিক্যাল ইউজ করি। ওকে, যেমন তুমি এখন RAM যেটা ইউজ করছো দ্যাট ইজ এ সলিড স্টেট টেকনোলজি, বা এসএসডি হার্ড ডিস্ক যদি ইউজ করো এসএসডি ডিস্ক গুলি সেটাও একটা সলিড স্টেট টেকনোলজি। দেন শুধু এসএসডি ইউজ করলে হবে না, তুমি আবার সাথে তোমার হার্ড ডিস্কও রাখো একটা। ওকে, সো দ্যাট ইজ এ ম্যাগনেটিক মেমোরি। অনেক ডেস্কটপে ল্যাপটপে হয়তো এখন থাকে না, বাট ডেস্কটপে হার্ড ডিস্কের পাশাপাশি আবার অপটিক্যাল বা সিডি রম ড্রাইভ থাকে, তাহলে সেটা হচ্ছে অপটিক্যাল টেকনোলজি। সো এই স্পিড এবং কস্ট ফ্যাক্টরের মধ্যে to make a trade-off we actually use different technologies for memory unit. সবাই কি আমার কথা বুঝতে পারছো? Yes sir. So এটাই আমরা এখানে দেখছি যে types of memory. So in a broad sense microcomputer memory can be divided into three groups: processor memory, which refers to a set of CPU registers, and these registers are useful to hold
temporary result when a computation is in progress. এবং আমরা যেহেতু জানি there is no speed disparity between the register and the microprocessor because they are fabricated using the same technology. But main disadvantage কি processor memory সেটা হচ্ছে cost involved, which forces the architect to include very few register in the microprocessor and usually 8 to 16 only. যেমন আমরা 8086 যখন পড়বো সেখানে দেখবো যে 14 বা 14টা মাত্র রেজিস্টার আমরা ইউজ করি। So then comes the primary or main memory. The primary এবং main memory is the memory that the CPU can access directly. Okay, so main memory ভিতরে যেটা পড়ছে that only CPU can access directly. So hard disk কিন্তু CPU directly use করতে পারে না, access করতে পারে না, কারণ hard disk হচ্ছে secondary memory. So যে কোনো জিনিস hard disk এ থাকলেও যখন সেটা রান করবা that must be loaded into your main memory, system's main memory or primary memory. Okay, তাহলে main memory এর মধ্যে কি পড়ছে? main memory কে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, volatile memory, non volatile memory. So volatile memory এর মধ্যে পড়ছে RAM বা random access memory, আর non volatile memory এর মধ্যে পড়ছে ROM. There are different versions of ROM like ROM, EPROM, EEPROM and flash ROM. And then comes the secondary memory. So secondary memory cannot be addressed directly. So CPU cannot access a specified memory location in a secondary storage device. So examples of secondary storage device include floppy disk, hard disk, CD or compact disk, etc. And the information in the secondary memory must be copied to the main memory so that CPU can access it, and secondary memory is much cheaper than primary memory. সবাই clear? আচ্ছা, এখন প্রাইমারি মেমোরি আমরা বললাম দুই ধরনের, একটা হচ্ছে ভোলাটাইল, একটা হচ্ছে নন ভোলাটাইল। নন ভোলাটাইল এর মধ্যে পড়ছে ROM. So ROM is used to permanently save the program being executed. And the size of the program that can be written depends on the size of this ROM. And there are several types of ROM. So প্রথম দিককার যে ROM গুলি ছিল সেগুলিকে আমরা বলতাম mask ROM বা MROM. So this is a kind of ROM that the content of this ROM is programmed by the manufacturer. So এখানে এই marks যে টার্মটা আমরা ইউজ করছি, it comes from the manufacturing process where the regions of the chip are masked off before the process of photolithography. Fabrication technology একটা process, এটা photolithography আমরা বলি। অনেকটা ছবির যে নেগেটিভ থেকে যে আমরা ছবি প্রসেস করি, ছবি যে প্রিন্ট করার জন্য যে নেগেটিভ থেকে একসময় আমরা করতাম অপটিক্যাল ফটোগ্রাফিতে, এখন তো ডিজিটাল ফটোগ্রাফিতে আর এটা দরকার হয় না। সেইখানে ওই যে তোমার সিলভার ক্লোরাইডের একটা দ্রবণের মধ্যে আমরা কি করতাম, ওই আমাদের যে নেগেটিভটা ছিল ছবির যে নেগেটিভ সেটা ডুবাই দিতাম, তাহলে নেগেটিভের যেখানে যেখানে এক্সপোজ হতো আলো সেই জায়গার সিলভার ক্লোরাইড গুলি উঠে যেত, মানে সিলভার ক্লোরাইড সেই দ্রবণটাকে ইয়ে করে দিত, আর বাকিগুলিতে এভাবে একটা ছবি ক্রিয়েট হতো। সো ওই ফটোলিথোগ্রাফিতে ঠিক একইভাবে কোনো একটা চিপ আমরা ডিজাইন করি, সেখান থেকে এই মাস্ক কথাটা আসছে। সো দ্য টার্ম মাস্ক comes from that manufacturing process where the regions of the chip are masked off before the process of photolithography. এবং লার্জ স্কেল প্রোডাকশনের ক্ষেত্রে এই মাস্ক ROM তার যে কস্ট দ্যাট ইজ ভেরি লো। Then comes OTP ROM, one-time programmable ROM. So this enables you to download a program into it, but as its name states, one time only. তার মানে ম্যানুফ্যাকচারার কাছ থেকে তুমি তোমার রমটা সেটা ফ্রেশ বা আনপ্রোগ্রামড অবস্থায় পাও, কিন্তু তুমি সেটা প্রোগ্রাম করতে পারবা, বাট একবারই তুমি সেখানে একটা প্রোগ্রাম ডাউনলোড করতে পারবা। So if an error is detected after downloading, the only thing you can do is to download the correct program to another chip, ওই চিপটা আর কাজ করবে না। তো সেটা ছিল OTP ROM. Then comes the UV erasable programmable ROM. UV হচ্ছে ultraviolet.
So UV EPROM এর ক্ষেত্রে both the manufacturing process and the characteristics of this memory are completely identical to the OTP-ROM. আগেরটার মতোই, আর পার্থক্য কোথায়? It enables data to be erased under strong ultraviolet light. Okay, so তুমি যখন ডাটাটা তোমার UV EPROM টা আসলো, তুমি যদি এটা মুছতে চাও একবার তুমি মুছতে পারো by using ultraviolet light. So একটা উইন্ডোর মতো থাকে, সেই উইন্ডোটা টেপ দিয়ে আটকানো থাকে, ওটা যদি খুলে ফেলো এবং তুমি একটা আল্ট্রাভায়োলেট লাইট সোর্সের সামনে রাখো কিছু ফর ফিউ মিনিটস, সো আগের সেই প্রোগ্রামটা মুছে যাবে and you can download a new program. Then comes the flash memory. So this type of memory was invented in the 80s in the laboratories of Intel and was represented as the successors to that UV EPROM. So the content of this memory can be written and cleared practically an unlimited number of time. আমরা যে USB drive গুলি ইউজ করি, ফ্ল্যাশ ড্রাইভ, সো সেখানে মোটামুটি আমরা theoretically unlimited number of time সেটাকে রিটেন এবং ক্লিয়ার করতে পারি। So flash memory can only be erased block by block. Block means many byte, তার মানে 512 বাইটে হতে একটা ব্লক। সো তোমার যদি কোনো একটা জিনিস ভুল হয়, মুছতে হয়, তাহলে টোটাল ওই ব্লকটাই তোমাকে মুছে দিতে হবে। একটা বাইট ভুল হলেও পুরো ব্লকটাই মুছতে হবে, তুমি একটা বাইট করে মুছতে পারবে না। বাট EEPROM বা EPROM, এটাকে আমরা বলি ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রম, মানে একটা কম পড়েছে, EEPROM হবে। সো দ্য কন্টেন্টস অফ দিস EEPROM may be changed during operation. So its works similar to RAM, but remains permanently saved even after the loss of power, similar to ROM. যেহেতু EEPROM, তার মানে ROM এর মতো সেটা পার্মানেন্টলি সেভ থাকবে, আবার RAM এর মতো সেটাকে ফ্রিকোয়েন্টলি তুমি রিড রাইট করতে পারছো। So EEPROM can be programmed and erased byte by byte. তুমি চাইলে একটা বাইট করে তোমার একটা লোকেশনের অ্যাড্রেস দিবা, ওই লোকেশনে একটা বাইট আছে, ওই বাইটটা তুমি ইরেজ করে আবার নতুন বাইট রাইট করতে পারবা। ওকে, সবাই কি ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা যদি ভোলাটাইল মেমোরির ক্যাটাগরিতে দেখি, ভোলাটাইল মেমোরির ক্যাটাগরিতে হচ্ছে RAM বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। সো information stored in these random access memories will be lost if the power is turned off, and this property is known as volatility, and RAMs are usually called volatile memories. আচ্ছা, এখন খেয়াল করো RAM এর যে অ্যাব্রিভিয়েশনে যে প্রথম দুইটা ওয়ার্ড ইউজ করা হয়েছে, র্যান্ডম অ্যাক্সেস ভার্সাস সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস মেমোরি, এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস হচ্ছে তুমি একটা একটা করে লোকেশন অ্যাক্সেস করবা, সো তুমি থার্ড লোকেশন অ্যাক্সেস না করে ফোর্থ লোকেশনে যেতে পারবা না। সো সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস মেমোরির একটা এক্সাম্পল হচ্ছে আমাদের ক্যাসেট প্লেয়ারগুলি। সো ক্যাসেট প্লেয়ারে তুমি যদি একটা সাইডে 10টা গান থাকে, তাহলে 1 নম্বর গান না শুনে বা না টেনে তুমি 2 নম্বর গানে যেতে পারবা না, 2 নম্বরটা না টেনে তুমি 3 নম্বরে যেতে পারবা না। আর র্যান্ডম অ্যাক্সেস মেমোরি হচ্ছে জাস্ট লাইক সিডি-রম এর যদি একই সিডি প্লেয়ারে গানগুলি থাকে, তুমি সরাসরি 1 নম্বর গান থেকে 9 নম্বরে ঠাস করে চলে যেতে পারবা, টানাটানির কিছু নাই। তোমার সিডি-রম এর যে হেডটা, সেটা 1 নম্বর যে ট্র্যাক, সেখান থেকে 9 নম্বর ট্র্যাকের উপরে চলে যাবে সরাসরি। ওকে, সো তোমার যে কোনো অ্যাড্রেস মেমোরির বা যে কোনো লোকেশন অ্যাক্সেস করতে একই সময় লাগবে, ইউনিফর্ম টাইম। বাট সিকোয়েন্সিয়াল অ্যাক্সেসে 1 নম্বর ট্র্যাক অ্যাক্সেস করতে যেই সময় লাগবে, 10 নম্বর ট্র্যাক অ্যাক্সেস করতে তার বেশি সময় লাগবে, কারণ 1 2 3 4 5 6 আইদার রিড বা তোমাকে ওইটাকে টেনে তারপর তোমাকে 10-এ যেতে হবে 9 পর্যন্ত যাওয়ার পরে। ফলে সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস মেমোরিতে অ্যাক্সেস স্পিড ভ্যারি করে ডিপেন্ডিং অন দ্য লোকেশন, বাট র্যান্ডম অ্যাক্সেস মেমোরিতে যে কোনো লোকেশনের অ্যাক্সেস স্পিড একই, সমান। সবাই আমার কথা বুঝতে পেরেছো? তাহলে এই যে RAM can be made of magnetic core or by semiconductor, but এখনকার RAM সবই হচ্ছে by semiconductor. So semiconductor RAMs are of 2 types. একটাকে আমরা বলছি static RAM, আর একটাকে আমরা বলছি dynamic RAM. So static RAM
আর ডাইনামিক RAM এর মধ্যে পার্থক্য হচ্ছে in semiconductor memory static RAM are actually constructed using bipolar transistor. সো ট্রানজিস্টর যারা ইলেকট্রনিক্স পড়ে আসছো তোমরা জানো যে দুই ধরনের আছে, একটা হচ্ছে বিজেটি বাইপোলার জাংশন ট্রানজিস্টর আর একটা কেন বলি ফেট। সো ডাইনামিক র্যাম হচ্ছে বাই ইউজিং ফেট ট্রানজিস্টর বা মস ট্রানজিস্টর যেটাকে আমরা বলি, সেটা আমরা পরে আসছি। সো স্ট্যাটিক র্যাম ইজ কনস্ট্রাক্টেড ইউজিং bipolar transistor and the information is stored in the form of voltage levels in a flip-flop. And these voltage levels do not usually get drifted away. কারণ একটা ফ্লিপ ফ্লপে আমরা জানি যে একটা যদি 1 তুমি সেভ করে রাখো, যতক্ষণ পাওয়ার থাকবে সেটা 1 হিসাবেই থাকবে, সেটা কখনো 0 হবে না। And such memories are called static RAM because stored information remains constant for some period of time. Since the static RAM maintains information in active circuit, power is required even when the chip is inactive or standby mode. Always তোমাকে পাওয়ার দিতে হবে, even ওই সময় যদি তুমি ওই চিপে কোনো কাজ নাও করো তারপরে পাওয়ার লাগবে। Hence static RAMs require large power supplies. Also, each static RAM cell is about 4 times larger in area than an equivalent dynamic cell. মানে ধরো 4 বিট তুমি ডাইনামিক সেলে রাখতে তোমার যতটুকু জায়গা লাগে 4 গুণ বেশি জায়গা লাগবে স্ট্যাটিক সেলে বা স্ট্যাটিক র্যাম রাখতে। ডাইনামিক র্যামের ক্ষেত্রে it is also a semiconductor memory, but it is designed using MOS transistor, and the information is held in the form of electrical charges in capacitor. এখন ক্যাপাসিটরের একটা বৈশিষ্ট্য হচ্ছে তুমি যতই ক্যাপাসিটরকে চার্জ করে রাখো না কেন it will get discharged. So ক্যাপাসিটর যে চার্জগুলি আছে that has a tendency to leak away. Okay, as a result these memories are referred to as dynamic RAM. কারণ তোমার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেই চার্জের পরিমাণটা ফিক্স থাকছে না, যত সময় যাচ্ছে চার্জের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকছে কারণ চার্জ কিছু লিক হচ্ছে। ফলে তুমি হয়তো 5 ভোল্ট রাখলা, যেই চার্জের পরিমাণ থাকলে সেটাকে 5 ভোল্ট বলছো, যত সময় যাবে আস্তে আস্তে সেটার ভোল্টেজ কমে কমে এক সময় হয়তো 0 ভোল্ট হয়ে যাবে। So what you need to do, you need to refresh the circuit or recharge the circuit after some amount of time. তার মানে 5 থেকে যাতে আমরা জানি কি TTL এ 2 থেকে 5 ভোল্ট পর্যন্ত এই রেঞ্জটাকে আমি বলি হচ্ছে 1, আর 0 থেকে 0.8 ভোল্ট পর্যন্ত এই রেঞ্জটাকে আমি বলি 0। এই লেভেলটাকে, এই ভোল্টেজ লেভেলটাকে আমি 0 এর সাথে অ্যাসাইন করি, 0 লজিক লেভেলের সাথে অ্যাসাইন করি। তাহলে এখন দেখো 2 এর নিচে যদি চলে যায় তাহলে তুমি রেখেছিলে একটা জিনিস as 1, that will become 0. সো 2 এর নিচে নামার আগে তুমি সেটাকে যদি আবার রিফ্রেশ করে দিতে পারো, আবার যদি তাকে রিচার্জ করে দিতে পারো, তাহলে that will become 5 ভোল্ট। ওকে, সো একটা নির্দিষ্ট সময় পর এটাকে রিফ্রেশ করতে হয়। সবাই আমার কথা বুঝতে পারছো? জি স্যার। So in order to prevent any information loss, dynamic RAMs have to be refreshed at regular intervals. And this refreshing means boosting the signal level and writing it back. And this activity is performed using a hardware unit called refresh logic. এইখানে আমরা এই স্ট্যাটিক RAM এবং ডাইনামিক RAM এর মধ্যে পার্থক্য দেখিয়েছি। তো পরীক্ষায় কিন্তু আসতে পারে differentiate between static RAM and dynamic RAM. তাহলে দেখো কি কি ডিফারেন্স আমরা এখানে উল্লেখ করছি। স্ট্যাটিক RAM এর ক্ষেত্রে this semiconductor memory is constructed using bipolar transistor. Dynamic RAM এর ক্ষেত্রে আমরা বলছি this semiconductor memory is constructed using MOS transistor. Static RAM এর ক্ষেত্রে আমরা বলছি information is stored in the form of voltage levels in flip-flops, whereas in dynamic RAM, information is stored in the form of electrical charges in capacitor. Static RAM এর ক্ষেত্রে আমরা যে voltage level থাকছে to store information, that voltage levels do not get drifted away, whereas in dynamic RAM, electrical charges has tendency of leakage.
static RAM no refresh logic is needed. On the other hand, in DRAM, refresh logic is necessary since leakage of electrical charges. Static RAM আমরা বলছি power is required even when the chip is in standby mode. Dynamic RAM যেহেতু refresh logic is built in or inbuilt, so it draws less power comparatively. Last but not least, আমরা বলছি static RAM has 4 times larger in size, or static RAM is 4 times larger in size compared to an equivalent dynamic cell. Like the equivalent dynamic cell এর চেয়ে একটা static RAM হচ্ছে 4 গুণ বেশি সাইজে, বা উল্টা ভাবে যদি আমি বলি, খেয়াল করে দেখো 4 গুণ বেশি সাইজে তুমি যেই জিনিসটা স্টোর করতে পারছো, ডাইনামিক র্যামে সেই জিনিসটা 4 গুণ কম সাইজে স্টোর করতে পারছো। তাহলে এখন ডাইনামিক র্যামের সাইজটা যদি স্ট্যাটিক র্যামের সাইজের সমান করো, তাহলে যেখানে স্ট্যাটিক র্যামে তুমি 1 বিট স্টোর করতে পারবা, ওই একই সাইজের জায়গায় তুমি ডাইনামিক র্যামে 4 বিট স্টোর করতে পারবা। So 4 times as many bits can be stored in a static RAM chip, in a dynamic RAM chip. Okay? সবাই কি আমার কথা বলছো? 4 times as many bit as a static RAM chip. So static RAM chip হিসাবে তুমি যতগুলি বিট স্টোর করতে পারবা, ডাইনামিক র্যামে তার চেয়ে 4 গুণ বেশি স্টোর করতে পারবা। সবাই কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপর আমরা এখন যে অংশটাতে আলোচনা করব সেটাকে বলা হচ্ছে মেইন মেমোরি অ্যারে ডিজাইন। এখন খেয়াল করো, আমার এই যে ধরো র্যাম আমরা বলছি আমার 1 গিগাবাইট বা 1 মেগাবাইট র্যাম, কিন্তু বেসিক্যালি এই 1 মেগাবাইট তো একবারে ডিজাইন করা হয় না, ছোট ছোট অনেকগুলি মডিউল মিলে হয়তো এরকম একটা 1 মেগাবাইট র্যাম আমরা ডিজাইন করতে পারবো। তো সেই ডিজাইন মানে মেইন মেমোরি অ্যারের সেই ডিজাইনটা আমরা এই ক্ষেত্রে দেখব। তার আগে আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাড্রেসিং মেমোরি অর মেমোরি অ্যাড্রেসিং। আচ্ছা, এখানে দেখো আমরা খুব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি যে সাপোজ ইউ আর ইউজিং এ 3-bit নাম্বার, ওকে? তাহলে একটা নাম্বারে যদি 3টা বিট থাকে, বিট মিন্স বাইনারি ডিজিট, তাহলে এই 3টা বিটের কয় ধরনের কম্বিনেশন হতে পারে? হ্যালো, বুঝি নাই। 2 to the power 3 2 to the power 3 মানে 8 ধরনের কম্বিনেশন হতে পারে, তাই না? তাহলে এই যে 3টা বিটের যেই নাম্বারটা, এটাকে যদি আমরা বলি কোনো একটা অ্যাড্রেস, কোনো একটা লোকেশনের অ্যাড্রেস, তাহলে 3 বিটে you can generate 2 to the power 3 or 8 different location. Okay, so using 3 bit we can address 8 distinct memory location. So আমরা যদি এটাকে এখন জেনারেলাইজ করি, 3 এ 8, 2 এ ছিল 4, 4 এ হবে 2 to the power 4 16. That means for n number of bits you can address 2 to the power n memory location. আচ্ছা, এখন দেখো আমরা উল্টা প্রসেসে আগাচ্ছি। ধরো তোমার কোনো একটা মেমোরি যেটার সাইজ বলা আছে 1 কিলোবাইট। 1 কিলো মানে হচ্ছে 1024, আর বাইট তো বাইট থাকলো। 1024 মানে কি? 1024 মানে আবার 2 এর পাওয়ার হিসেবে যদি আমরা লিখি 2 to the power 10. That means for addressing this 1 kilobyte of memory we need at least 10 bit. কারণ 10 বিটে তুমি 1024টা এরকম লোকেশন ডিফাইন করতে পারবা, প্রতিটা লোকেশনে তুমি 8 বিট রাখতে পারবা। এই যে এখানে 8 বিট রাখার অপশন আছে। তাহলে 8 বিট মানে 1 বাইট, তাহলে এরকম এতগুলি লোকেশন প্রতিটাতে 1 বাইট করে রাখলে টোটাল তোমার মেমোরি সাইজ হবে 1024 বাইট অর 1 কিলোবাইট। সবাইকে এতটুকু ক্লিয়ার? জি স্যার। সো কোশ্চেনটা এখন ঘুরায় যদি বলি যে হাউ মেনি বিটস আর নিডেড for addressing 1 kilobyte of memory, উত্তরটা হচ্ছে we need at least 10 bit to address 1 kilobyte of memory. So আমরা উল্লেখ করব মেমোরি, বাট সেখান থেকে নাম্বার অফ অ্যাড্রেস বিট কিভাবে বের করলাম? এই বিটা হচ্ছে কমন, এটা হচ্ছে
পার লোকেশনে তুমি 1 বাইট করে রাখতে পারবা। সো তোমাকে এখন কনসিডার করতে হবে হাউ মেনি লোকেশন ক্যান বি অ্যাড্রেসড ইন 1 কিলোবাইট মেমোরি। তাহলে 1 কিলোটা ডিফারেন্ট লোকেশন এবং 1 কিলো আমরা বলেছি যে বাইনারিতে ইট ইজ ইকুইভ্যালেন্ট টু 2 টু দি পাওয়ার 10। তার মানে তোমার যদি অ্যাড্রেসের সাইজ বা নাম্বার অফ বিট 10 হয়, you can actually address 1 কিলোবাইট মেমোরি। সবাই ক্লিয়ার? আচ্ছা, এখন এই 10 বিটে 2 টু দি পাওয়ার 10, তাহলে 0 যেহেতু ইনক্লুডেড, ডেসিমালে বললে মানে এই লোকেশনগুলির বা এই অ্যাড্রেসের ডেসিমাল ভ্যালু কি হবে? 0 থেকে 1023। হেক্সাডেসিমালে যদি লেখো, হেক্সাডেসিমালটা পরে আসছে, বাইনারিতে যদি লেখো তাহলে কি হবে? বাইনারিতে দেখো তোমাকে এখান থেকে শুরু করে 10টা বিট নিতে হবে, তাই না? 1 2 3 4 5 6 7 8 9 10। ক্লিয়ার? এটা হচ্ছে একদম ফার্স্ট যেই লোকেশনটা। দেন সেকেন্ড লোকেশনটা হবে কি 0 0 0 0 0 0 0 1, তারপরটা হবে 1 0, তারপরটা 1 1, দেন 1 0 0। এভাবে করতে করতে আলটিমেটলি লাস্ট যেই অ্যাড্রেসটা যেটাকে বলছে 1023 ডেসিমালে, বাইনারিতে সেটা হবে 1 1 1 1 1 1, সবগুলি 1, 10টা 1। সবাই কি বুঝতেছো? জি স্যার। আচ্ছা, এখন এটাকে যদি হেক্সাডেসিমালে নেই, তাহলে আমরা জানি যে বাইনারি থেকে হেক্সাডেসিমালে নিতে হলে 4টা 4টা করে আমাদের বিট ভাগ করতে হবে। তাহলে এই 4টা, দেন এই 4টা, এইটা যেহেতু লাস্টে 2টা আছে সো এখানে আরো 2টা 0 দিয়ে আমরা এটারও 4টা বানাবো। তাহলে এটাকে এখন যদি হেক্সে চিন্তা করো, তোমার এই অ্যাড্রেসের লোয়ার অ্যাড্রেসটা হবে 0 0 0, কারণ এটাও 0 এটাও 0 এটাও 0, আর হায়ার অ্যাড্রেসটা হবে 0FF, সরি 3FF, 0 0 1 1 মানে হচ্ছে 3FF। সবাই কি ক্লিয়ার? আচ্ছা, সিমিলারলি এখন তোমাকে যদি বলা হয় ফর অ্যাড্রেসিং 64 কিলোবাইট, তাহলে তোমাকে এখন বললো যে ফর অ্যাড্রেসিং 64 কিলোবাইট হাউ মেনি অ্যাড্রেস বিট ইজ রিকোয়ার্ড? স্যার মিনিমাম 16 বিট। হ্যাঁ, তাহলে সেটার হিসাবটা কি? হিসাবটা তোমাকে এভাবে চিন্তা করতে হবে, 64 কিলোবাইট, তাহলে বাইট মানে হচ্ছে প্রতিটা লোকেশনে 1 বাইট করে আমি রাখতে পারবো, 8 বিট। তার মানে লোকেশন কয়টা? 64 কিলো। তাহলে 64 কিলোকে আমি কিভাবে চিন্তা করব? 64 কিলোকে আমি চিন্তা করব 64 ইনটু 1 কিলো। ওকে, তাহলে 64 কি? 64 আমরা যদি 2 এর পাওয়ার হিসাবে লিখি কত? 2 টু দি পাওয়ার, পাওয়ারটা আমি এখানে এইভাবে দেখাচ্ছি 2 টু দি পাওয়ার 6, তাই না? আর 1 কিলো হচ্ছে 2 টু দি পাওয়ার 10। সো 6 আর 10 যোগ করলে টোটাল 2 এর পাওয়ার হিসাবে আমরা লিখতে পারি হচ্ছে 16। সবাই কি ক্লিয়ার? জি স্যার। So that's why আমরা 64 কিলোবাইট যদি আমার র্যামের সাইজ হয়, আমি বলবো আমার অ্যাড্রেস বিট বা অ্যাড্রেস বাসের সাইজ হচ্ছে 16। ক্লিয়ার? So for addressing 64 kilobyte of memory we need at least 16 bit. তাহলে 16 বিট যদি হয়, ডেসিমালে হচ্ছে 0 থেকে শুরু করে 65,535, কারণ 2 টু দি পাওয়ার 16 এর ইকুইভ্যালেন্ট ডেসিমাল। আর যদি আমরা বাইনারিতে লিখি তাহলে 16 মানে হচ্ছে 4টা ডিজিট হবে, হেক্স ডিজিট, 4টাই 0 আর লাস্ট অ্যাড্রেসটা হবে 4টাই F। সবাই ক্লিয়ার? Yes, sir. এখন তোমাকে যদি বলে হাউ মেনি বিটস আর নেসেসারি টু অ্যাড্রেস 1 মেগাবাইট মেমোরি? বলো। 20 bits. 20 বিটস। তাহলে হিসাবটা সহজ, 1 মেগাবাইট মানে হচ্ছে 1 কিলোবাইটের স্কয়ার। তাহলে 1 কিলো হচ্ছে 2 টু দি পাওয়ার 10, তার স্কয়ার করলে 2 টু দি পাওয়ার 20। দ্যাটস ওয়াই উই নিড 20 বিটস। এটা বলার কারণ আমরা যে 8086 পড়বো, সেই 8086 এর অ্যাড্রেস বাস হচ্ছে 20 বিট। কারণ বা উল্টা ভাবে বললে অ্যাড্রেস বাস 20 বিট হওয়ার কারণেই 8086 ক্যান হ্যাভ 1 মেগাবাইট অফ ফিজিক্যাল মেমোরি অর র্যাম। তাহলে চিন্তা করো, এখন আমরা চলে আসছি কোন জমানায়? তোমাদের কম্পিউটার আছে না সবার?
আছে? জি স্যার। সেই কম্পিউটারের র্যাম কত? র্যামের সাইজ কত? গিগাবাইট টেরাবাইট। হ্যাঁ, টেরাবাইট নাই, র্যাম এখনো টেরাবাইট আসে নাই, বাট তোমার জিবি, কারো হয়তো 4 GB, কারো হয়তো 8 GB। একদম লেটেস্ট কেউ যদি কম্পিউটার কিনে থাকো তার হয়তো 16 GB। তাহলে এক সময় সেই কম্পিউটারের র্যামের সাইজ ছিল হচ্ছে, আমরা যেই প্রসেসরটা পড়বো 8086, সেটার সাইজ ছিল 1 মেগাবাইট। বুঝতে পারছো? So 20 bits to address 1 megabyte memory, এবং ডেসিমালে সেটা হচ্ছে 0 থেকে এত, হেক্সে 20টা মানে হচ্ছে 4 দিয়ে ভাগ দিলে 5টা হেক্স ডিজিট। সো 5টা হেক্স ডিজিটের একদম প্রথম অ্যাড্রেসটা হচ্ছে 00000, শেষ অ্যাড্রেসটা হচ্ছে FFFFF, 5টা F, আর এই H মিন্স হেক্স ডিজিট নোটেশনে আমরা H ইউজ করি। আর বাইনারিতে করলে প্রথম অ্যাড্রেসটা হচ্ছে 20টা 0, শেষ অ্যাড্রেসটা হচ্ছে 20টা 1। ওকে, so 8086 has 20 bit address bus, so it can address 1 megabyte memory. আচ্ছা, এখন আমরা main memory array design. So in many applications a memory of large size capacity is often realized by interconnecting several small size memory blocks. তুমি এখন বড় একটা মেমরি ডিজাইন করতে চাচ্ছ, বাট মেইনলি সেটা তো সরাসরি একটা বড় মেমরি ডিজাইন করা যায় না। সো উই হ্যাভ স্মল ব্লকস, সেই স্মল ব্লকস গুলিকে আমরা অ্যাড করে একটা বড় অ্যারে ডিজাইন করতে পারি বা লার্জ সাইজ ক্যাপাসিটি ডিজাইন করতে পারি। সো দেয়ার আর টু কাইন্ডস অফ টেকনিক ইউজড ফর ডিজাইনিং দিস মেইন মেমরি, এবং এই দুইটা ডিজাইন হচ্ছে, একটাকে আমরা বলছি লিনিয়ার ডিকোডিং আর একটাকে আমরা বলছি ফুললি ডিকোডিং। তাহলে আমরা এই দুটোটা টেকনিকই দেখব, but to realize the interconnecting technique first we should know about a small memory block, কারণ স্মল মেমরি ব্লক গুলি কি অ্যাড করে আমরা একটা লার্জ ক্যাপাসিটি মেমরি ডিজাইন করব। তাহলে আমরা দেখি যে একটা স্মল মেমরি ব্লক দেখতে কি রকম বা সেটার কি কি থাকে। So let us consider the block diagram of a typical RAM IC. So this is a typical RAM IC. এই RAM IC এর সাইজ কত? 1 কিলোবাইট। বাইট মিন্স 1 কিলোটা লোকেশন আছে মেমোরিতে, প্রতিটা লোকেশনে 8 বিট করে রাখতে পারবা। বুঝতে পারছো? সো এটাকে একটা টেবিল হিসাবে চিন্তা করলে, এই টেবিলে 1024টা রো আছে আর প্রতিটা রোতে 8টা করে কলাম আছে। এই 8টা কলামে 8 বিট তুমি রাখতে পারছো। সবাই কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, আচ্ছা, তাহলে আমরা এই মেমোরিতে 1 বিট করে কখনোই অ্যাক্সেস করতে পারবো না। টোটাল 8 বিট বা 1 বাইট লোকেশনের জন্য একটা অ্যাড্রেস থাকবে, বা অন্যভাবে বললে আমরা যে কোনো 1 বাইট ডাটা এই 1 কিলোবাইটের মধ্যে সেটা আমরা অ্যাক্সেস করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো এই 1 কিলোবাইট এই সাইজটা একই সাথে কয়েকটা জিনিসকে রিপ্রেজেন্ট করছে। তাহলে 1 কিলো বা 2 টু দি পাওয়ার 10 একই সাথে এটা মিন করছে এই র্যাম চিপের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেস বাসের সাইজ হচ্ছে 10 বিট। তাহলে দিস ইজ দ্য অ্যাড্রেস A9 টু A10। বুঝতে পারছো? মানে A0, A1, A2 এভাবে A9 পর্যন্ত টোটাল 10টা বিট A4 অ্যাড্রেস। আচ্ছা, এখানে যদিও কানেকশনটা এইভাবে দেওয়া আছে, নরমালি কানেকশনটা এদিকে যদি সিপিইউ থাকে অ্যাড্রেসটা হচ্ছে ইউনিডিরেকশনাল, সো সিপিইউ থেকে এই র্যাম চিপের দিকে হবে। ওকে, আর 8 হচ্ছে এক একটা অ্যাড্রেসে তুমি 8 বিট রাখবা। সো অ্যাড্রেসে যেই মাত্র তুমি একটা ভ্যালু দিবা, ওই লোকেশন থেকে 8 বিট ডাটাটা আইদার তুমি রিড করতে পারো, অথবা ডাটা বাসে 8 বিট যদি তুমি রাখো দেন ওই 8 বিট তুমি ওই লোকেশনে রাইটও করতে পারো। এই জন্য ডাটা বাসের সাইজ হচ্ছে 8 বিট, D0 থেকে D7, D0, D1 এভাবে D7 পর্যন্ত বাস। এবং এইটা হচ্ছে বাই ডিরেকশনাল, কারণ দুইটাই হতে পারে, রিডও হতে পারে রাইট হতে পারে। রিড করলে র্যাম থেকে বের হয়ে সিপিইউর দিকে চলে যাবে, আর রাইট করলে সিপিইউ থেকে একটা ভ্যালু আসবে, এই লোকেশনে অ্যাড্রেস আসবে, তখন ওই লোকেশনে গিয়ে
ভ্যালুটা রাইট হবে। সবাই কি ক্লিয়ার? স্যার A0 থেকে A9 এর ইউনিডিরেকশনটার রিজনটা একবার বলবেন? আচ্ছা, অ্যাড্রেস নরমালি সিপিইউ জেনারেট করবে, সো সিপিইউ থেকে সেটা র্যামের দিকে আসবে, এই জন্য এটা হচ্ছে ইউনিডিরেকশনাল। অ্যাড্রেস বাস অলওয়েজ ইউনিডিরেকশনাল, বাট ডাটা বাসটা হচ্ছে বাই ডিরেকশনাল। কেন? কারণ তুমি তো এই চিপের মধ্যে দুইটা কাজ করতে পারো, রিড করতে পারো, রাইট করতে পারো। রিড করা মানে চিপের কোনো একটা লোকেশনে, কোনো একটা অ্যাড্রেসে যে 8 বিট ভ্যালু আছে, সেই 8 বিট তুমি রিড করছো মানে সেই 8 বিট তখন সিপিইউর কাছে যাবে, রিড করলো, সিপিইউ সেই 8 বিট পড়তে পারলো, এখান থেকে চলে গেল ডাটা বাস হয়ে। আবার তুমি ওই লোকেশনে কোনো কিছু রাইট করতে পারো, রাইট করতে গেলে কি রাইট করতে চাও সেটা সিপিইউ জেনারেট করবে, দেন সেটাই ডাটা বাস ধরে এখানে আসবে, দেন ওই লোকেশনে যখন অ্যাড্রেস বাস থেকে অ্যাড্রেসটা যাবে তখন ওই লোকেশনে তুমি জিনিসটাকে রাইট করতে পারবে। এই জন্য ডাটা বাস হচ্ছে বাই ডিরেকশনাল। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন কোনো ডাটা তুমি রিড করছো না রাইট করছো সেটা নির্ভর করে কিসের উপর? দেয়ার ইজ অ্যানাদার কন্ট্রোল সিগন্যাল। এই কন্ট্রোল সিগন্যালটা হচ্ছে এখানে আমরা দেখাচ্ছি, WE, রাইট এনাবল। সো রাইট এনাবল এটা হচ্ছে অ্যাক্টিভ লো একটা সিগন্যাল। সো এটা যখন 0 হবে এই পিনে তখনই তুমি রাইট করতে পারবে, আর এটা যদি 1 হয় তাহলে রাইট করতে পারবা না। রাইট করতে না পারলে আর অপশন কি? রিড করতে পারবা। সো রিড করবা না রাইট করবা, এই পিনের মাধ্যমে সেটা তুমি ডিফাইন করতে পারছো। ক্লিয়ার? এর বাইরে যে কোনো চিপে আরেকটা পিন থাকে বা আরেকটা সিগন্যাল থাকে যেটাকে আমরা বলি চিপ সিলেক্ট। সো এমন হতে পারে যে তুমি হয়তো 2টা চিপ বা 3টা চিপ কানেক্ট করে একটা ডিজাইন করবা, তাহলে চিপ সিলেক্ট ওই মুহূর্তে তুমি কোন চিপটাকে অ্যাক্সেস করছো সেটা নির্ভর করবে চিপ সিলেক্টের উপর। সো চিপ সিলেক্ট যদি এই পিনে 0 দাও তাহলেই তুমি এটা মানে অ্যাক্সেস করতে পারবা বা এই চিপটা তখন অ্যাক্টিভেটেড হবে। এটা যদি 1 থাকে এইখানে যাই দাও না কেন এই চিপ কোনো কাজ করবে না। সো দিস ইজ দ্য মেইন কন্ট্রোলার। ওকে, সো চিপ সিলেক্ট যতক্ষণ না 0 হবে ততক্ষণ এই চিপ কাজ করবে না, এইখানে যাই তুমি দিয়ে রাখো। এটা যদি 0 হয় দেন এইখানে তুমি যদি 0 দাও তাহলে রাইট করতে পারবা, 1 দিলে রিড করতে পারবা। সবাই কি ক্লিয়ার? স্যার চিপ সিলেক্টের 0 আর 1 কখন হয়? আচ্ছা, চিপ সিলেক্ট এই যে সিগন্যালটা এটার উপরে একটা বার দেওয়া আছে, সো এর মানে হচ্ছে এটা অ্যাক্টিভ লো, তার মানে এই পিনটা অ্যাক্টিভ হবে তুমি যদি এখানে একটা লো সিগন্যাল দাও। লো সিগন্যাল মানে হচ্ছে 0, তার মানে এখানে যখন 0 দিবা তখন এই চিপটা অ্যাক্টিভেটেড হবে, আর চিপটা অ্যাক্টিভেটেড হলেই তখন বাকি এই পিনগুলি কাজ করবে। আর চিপটা যদি অ্যাক্টিভেটেড না হয় তার মানে এখানে যদি একটা 1 দিয়ে রাখো তাহলে তো এটা অ্যাক্টিভেটেড হবে না এই পিনটা, আর এই পিনটা অ্যাক্টিভ না হলে এই চিপটার কোনো কাজই করবে না। ফলে এখানে তুমি যাই দাও না কেন চিপে কোনো তুমি সিগন্যাল পাবা না বা চিপ থেকে কোনো তুমি কাজ করতে পারবে না। বুঝতে পারছো? তোমরা ডিজিটাল লজিক ডিজাইন কোশ্চেনটা ছিল স্যার কি আপনি তো বলেন যে 0 থাকলে অ্যাক্টিভ হবে আর 1 থাকলে অ্যাক্টিভ হবে না, বাট এই 0 আর 1টা হওয়ার রিজনটা কি, মানে কখন হবে? এটা নির্ভর করবে সিপিইউর উপর। সিপিইউ যদি মনে করে এখন এই চিপটা আমি অ্যাক্সেস করব তাহলে সে এটাকে 0 করবে, এখানে 0 সিগন্যাল পাঠাবে, তখন সে এটা অ্যাক্সেস করতে পারবে। আর যদি এটাতে 1 দিয়ে রাখে তাহলে এটা পারবে না, অন্য যে চিপগুলি তার আছে সেখানে তখন সে 1 পাঠাবে। খেয়াল করো, একটু আগে আমি বললাম যে তুমি এরকম তোমার ধরো এখন 8 কিলোবাইটের র্যাম দরকার, তাহলে তোমার আছে হচ্ছে এরকম ধরো একটা করে চিপ আছে 1 কিলোবাইটের, তাহলে তুমি এরকম 8টা চিপ নিতে পারো, নিয়ে সেটাকে কি করতে পারো 8 কিলোবাইটের একটা র্যাম তৈরি করতে পারো। বাট এই যে 8টা চিপের মধ্যে এই চিপ সিলেক্টের মাধ্যমে তুমি কোন চিপটা ওই মুহূর্তে অ্যাক্সেস করছো সেটা ডিফাইন করতে পারো। বুঝতে পারছো? আমরা দেখাবো একটু পরে যে এটার ব্যবহারটা কোথায়। ওকে, তাহলে দেখো আমরা যদি এটা ট্রুথ টেবিলটা দেখি যে চিপ সিলেক্ট যদি লো থাকে তাহলে অ্যাকর্ডিং টু রাইট অ্যানাবল সিগন্যাল এটা লো হইলে রাইট হবে, হাই হইলে রিড হবে। আর চিপ সিলেক্ট যদি হাই করে রাখো তাহলে এখানে যাই হোক না কেন তোমার স্ট্যাটাস হচ্ছে হাই ইম্পিডেন্স, ওই চিপটা স্ট্যান্ড বাই মোডে থাকবে। ওকে, আর এই দুইটা লো হইলে শুধুমাত্র চিপটা অ্যাক্টিভ মোডে আসবে। সবাই ক্লিয়ার?
ইয়েস স্যার। তাহলে এখন আমরা এই বিল্ডিং ব্লক বা এই স্মল চিপ যেটা, সেটা দিয়ে এখন একটা লার্জ মেমোরি বা লার্জ মেইন মেমোরি ডিজাইন করব, লার্জ ক্যাপাসিটির মেইন মেমোরি ডিজাইন করব। এবং আমরা বলছি দেয়ার আর টু টেকনিকস, একটাকে আমরা বলছি লিনিয়ার ডিকোডিং, আরেকটাকে আমরা বলছি ফুললি ডিকোড। তাহলে প্রথমে আমরা দেখি লিনিয়ার ডিকোডিং টেকনিকটা কি। So this technique uses the unused address line of the microprocessor as chip select for the memory chip. Okay, তাহলে আমরা ডিজাইনটা দেখি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। ওকে, ধরো তোমার একটা 8 বিটের মাইক্রোপ্রসেসর আছে এবং এই 8 বিট মাইক্রোপ্রসেসরের অ্যাড্রেস বিট হচ্ছে 16, যেমন 8085, that is an 8-bit microprocessor, and that 8-bit microprocessor has a 16 address bus, A0 থেকে A15, A0, A1, A2 এভাবে করে A15 পর্যন্ত 16টা পিন আছে, এবং এই 16টা পিন হচ্ছে 16 বিটের অ্যাড্রেস জেনারেট করে এই পিনের মাধ্যমে প্রসেসর পাঠায়। সবাই কথা ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এই 8 বিট মাইক্রোপ্রসেসর আবার একটা 8 বিটের ডাটা বাস আছে, D0 to D7। তাহলে ডাটা বাসের সাথে, ডাটা বাসের মাধ্যমে ডাটা আদান প্রদান হয় প্রসেসরের সাথে। আচ্ছা, এখন এই মাইক্রোপ্রসেসর আমরা বলেছি যে একটা সিস্টেম, মাইক্রো কম্পিউটার সিস্টেম ডিজাইন করতে গেলে তোমাকে মাইক্রোপ্রসেসরের সাথে মেমোরি এবং আইও ডিভাইস লাগাতে হবে। আপাতত আমরা শুধু মেমোরি চিন্তা করছি যে এটার সাথে মেমোরি আছে। এখন এই হচ্ছে মেমোরি চিপ, RAM 1, RAM 2, RAM 3, এগুলো হচ্ছে সব ডিফারেন্ট RAM চিপ, হয়তো একটা আইসির মধ্যে ডিফারেন্ট চিপ হিসাবে এটা আছে। তাহলে এই 4টা চিপ, বা এখানে কয়টা চিপ আছে? 6টা চিপ আছে। তাহলে 6টা চিপ যদি একটা আইসির মধ্যে থাকে, তার মানে আমার ওই র্যামের এখন ক্যাপাসিটি কি হবে? তুমি এখান থেকে দেখো, তো এখানে যদিও র্যামের 1 এর ক্যাপাসিটি বলা নাই, কিন্তু তুমি এখান থেকে বুঝতে পারছো A0 to A9, তার মানে এর অ্যাড্রেস বিট হচ্ছে 10, তাহলে 10 মানে 2 to the power 10, 1 কিলো। আর এক একটা অ্যাড্রেসে রাখতে পারছে যে জিনিসটা, সেটা আমরা এই ডাটা বাসের থেকে দেখতে পাচ্ছি, D0 to D7 8 বিট বা 1 বাইট, তার মানে এক একটা র্যামের সাইজ হচ্ছে 1 কিলোবাইট। তাহলে তোমার, বা এক একটা আইসি সাইজ হচ্ছে 1 কিলোবাইট। তাহলে এরকম 6টা আইসি মিলে তুমি তোমার লার্জ ক্যাপাসিটি র্যামটা ডিজাইন করেছো, তার মানে তোমার র্যামের টোটাল সাইজ হচ্ছে 6 কিলোবাইট। সবাইকে এতটুকু ক্লিয়ার? হ্যালো, সবাই কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এখন দেখো আমার যে মেইন অ্যাড্রেস, সেটার যে প্রথম 10টা বিট A0 থেকে A9, সেটা আমি প্রতিটা র্যামের এই A0 থেকে A9 এর সাথে কানেক্ট করেছি। ঠিক আছে, প্রতিটা খেয়াল করে দেখো, সবগুলির সাথে A0 থেকে A9 এর সাথে কানেক্টেড। এই যে A0 থেকে A9, এই কানেকশনটা হচ্ছে এই প্রসেসরের A0 থেকে A9 পর্যন্ত বিটগুলির সাথে। আচ্ছা, আর প্রসেসরের যে D0 থেকে D7, সেটা হচ্ছে সবগুলি D0 থেকে D7 এর সাথে কানেক্টেড। এতটুকু ক্লিয়ার? প্রসেসরের যেটা রিড রাইট কন্ট্রোল সিগন্যাল, সেটার সাথে প্রত্যেকটা র্যামের এই রাইট এনাবেলের সাথে কানেক্টেড। এতটুকু ক্লিয়ার সবাই? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এখন খেয়াল করো, এই হচ্ছে আমার টোটাল অ্যাড্রেস 16 বিট। তাহলে এই 16 বিটের মধ্যে 10 বিট আমি প্রত্যেকটা র্যামের 10 বিটের সাথে কানেক্ট করেছি। আমার হাতে আরো কয় বিট আছে? স্যার 6 বিট। 6 বিট। এই 6 বিটের প্রত্যেকটা আমি কি করলাম? প্রত্যেকটা র্যামের চিপ সিলেক্টের সাথে কানেক্ট করলাম।
হ্যালো, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আচ্ছা, কানেকশনটা খুব সম্ভবত আই লস্ট ফর মোমেন্টারিলি। আচ্ছা, আবার খেয়াল করে দেখো, আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। দিস ইজ মাই 16 বিট অ্যাড্রেস। হ্যালো, জি স্যার, শুনতেছি স্যার। আচ্ছা, এই 16 বিটের মধ্যে প্রথম যে 10 বিট, এই যে এই 10 বিট, এই 10 বিট কিন্তু প্রত্যেকটা র্যামের সাথে কানেক্টেড। তার মানে আমি যখন আমার অ্যাড্রেস বাসে এই অ্যাড্রেসটা দিলাম, এই 10 বিট কিন্তু এও পাইলো, এই র্যামও পাইলো, এই র্যামও পাইলো, ওই র্যাম, এইভাবে। কিন্তু এই 16 বিট আসলে একটা সিঙ্গেল লোকেশনকে রিপ্রেজেন্ট করছে, তাই না? জি স্যার। এখন সেই সিঙ্গেল লোকেশনটা কোন র্যামে আছে? র্যাম 1 এ, র্যাম 2 তে, র্যাম 3 তে, র্যাম 4 এ, র্যাম 5 এ, না র্যাম 6 এ? কোত্থেকে আমি 8 বিট পাবো? মানে অ্যাড্রেস যাওয়া মাত্রই ডাটা বাস সবগুলির সাথে কানেক্টেড, কোনো একটা ডাটা বাসে আমার ওই লোকেশনের ভ্যালুটা চলে আসবে এই র্যামে, এই মাইক্রোপ্রসেসরের ডাটা বাসে, বা মাইক্রোপ্রসেসর সেখান থেকে এই ভ্যালুটা, ওই লোকেশনের ভ্যালুটা রিড করতে পারবে বা রাইট করতে পারবে, হোয়াট এভার। কিন্তু আমি অ্যাড্রেসটা দিলাম, এই প্রথম 10 বিট সবগুলিতে আছে, কিন্তু কোন র্যামকে আমি অ্যাক্সেস করছি বা কোন র্যামের লোকেশনে আমার এখন ওই ডিজায়ার্ড বা টার্গেট ডাটাটা আছে, সেটা নির্ভর করছে আমার বাকি এই 6 বিটের উপর, তাই না? এখন দেখো, বাকি 6 বিটের মধ্যে A15 14 এগুলি সবই যে সিএস এর সাথে কানেক্টেড, সেই সিএস এর ভ্যালু কত? কত? 1। তাহলে একটু আগে আমি বলেছি সিএস হচ্ছে অ্যাক্টিভ লো সিগন্যাল, তার মানে এটা অ্যাক্টিভেটেড করতে হলে এখানে একটা লো দিতে হবে। তাহলে আমি বাকি 5টা, র্যাম 2 থেকে র্যাম 6 পর্যন্ত, বাকি 5টায় 5টা 1 থাকার কারণে ওই চিপগুলি অ্যাক্টিভেটেডই হবে না। ফলে সেইখানে প্রথম 10 বিটে যেই অ্যাড্রেসটা গেছে, যাওয়া থাকলেও সেটা কোনো কাজই করবে না। কাজ করবে কে? র্যাম 1। কেন? কারণ তার এই যে A0 এ 0, এই 0টা আসলে এই সিএস এ যাবে, সিএস এ গেলে সিএস যেহেতু অ্যাক্টিভ লো, এই র্যামটা তখন অ্যাক্টিভেটেড হবে। আর এই র্যামটা অ্যাক্টিভেটেড হলে এই A0 থেকে A9 এ যে ভ্যালুটা গেল, সেই মোতাবেক ওই লোকেশন থেকে ডাটাটা তখন বের হবে এবং ডাটাবাসে যাবে। সিপিইউ চাইলে সেই ডাটাবাস থেকে সেটা রিড করতে পারবে। আমার কথা কি সবাই বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমি দেখো, এইটা 0 অবস্থায় এই র্যামের টোটাল 1 কিলোবাইট অ্যাড্রেসটা কি কি? আসলে টোটাল 1 কিলোবাইট অ্যাড্রেস হচ্ছে এটা হচ্ছে এই র্যামের ফার্স্ট অ্যাড্রেস, এবং একইভাবে এই র্যামের লাস্ট অ্যাড্রেসটা কি হবে? ক্লিয়ার? এতটুকু কি সবাই ক্লিয়ার? সো র্যাম 1 এ যে 1 কিলোবাইট লোকেশন আছে, সেই লোকেশনের অ্যাড্রেস হচ্ছে এখান থেকে এতটুকু। এটা গেল র্যাম 1। র্যাম 2 এর অ্যাড্রেস কোথা থেকে শুরু হবে? র্যাম 2 এর অ্যাড্রেস শুরু হবে সবাই কি বুঝতেছো? জি স্যার। 0টা সুইচ করবে আর র্যামের ভ্যালুগুলো চেঞ্জ হবে। হ্যাঁ, এইভাবে আমি এই আমার যে 6টা আনইউজড লাইন ছিল অ্যাড্রেস বিটে, তার সেই 6টা আনইউজড লাইন 6টা র্যামের সিএস এর সাথে কানেক্ট করার মাধ্যমে হাইয়েস্ট আমি কত কিলোবাইট পর্যন্ত অ্যাড্রেস অ্যাক্সেস করতে পারছি? 6 কিলোবাইট। এর চেয়ে বেশি কি আমি পারবো? আমার 16 বিট হচ্ছে অ্যাড্রেস, এর চেয়ে বেশি কিন্তু আমি পারবো না। কিন্তু তুমি একটু যদি কেয়ারফুলি চিন্তা করো যে ওকে, আমার আছে হচ্ছে অ্যাড্রেস 16 বিট, তাহলে আমি একটু আগে স্যার আমাকে যেটা শিখাইলো সেই হিসাবে 2 টু দি পাওয়ার 16, 2 টু দি পাওয়ার 16 মানে আমার কত পাওয়ার কথা? তাই না? সবাই কি আমার সাথে এগ্রি করো? আমার অ্যাড্রেস যদি n বিট হয়, সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। আচ্ছা, আমি বলছি যে এইখানে আমরা দেখলাম যে আমার 6টা র্যামে
প্রতিটা র্যামে 1 কিলোবাইট করে আমি হায়েস্ট 6 কিলোবাইট অ্যাড্রেস করতে পারবো। দ্যাট মিন্স আমার র্যামের সাইজ হায়েস্ট 6 কিলোবাইট হতে পারবে। কিন্তু একটু আগে তোমাদেরকে আমি শিখিয়েছি যে আমার অ্যাড্রেস বিট যদি n বিটের হয় তাহলে আই ক্যান অ্যাড্রেস 2 টু দি পাওয়ার n লোকেশন, ডিফারেন্ট লোকেশন। তাহলে আমার যদি 16 বিট থাকে আমার অ্যাড্রেসে, তাহলে I should or I can access 2 to the power 16, which means 64 kilobyte address. সবাই কি আমার কথা বুঝছো? তার মানে আমার র্যামে 64 কিলোবাইট পর্যন্ত আমি অ্যাড্রেস করতে পারার কথা, বাট এই পদ্ধতিতে আমি মাত্র 6 কিলোবাইট অ্যাড্রেস করতে পারছি। সবাই কি আমার সাথে একমত? জি স্যার। Yes, sir. তার মানে এই ক্ষেত্রে 64 থেকে 6 বাদ দাও, বাকি 58 কিলোবাইট অ্যাড্রেস স্পেস ওয়েস্টেজ হচ্ছে। সবাই কি ক্লিয়ার? তাহলে এইটাকে আমরা বলছি লিনিয়ার ডিকোডিং। বাট লিনিয়ার ডিকোডিং এর সমস্যা কি? সমস্যা ফার্স্টে অ্যাডভান্টেজটা দেখি। অ্যাডভান্টেজটা হচ্ছে এখানে আলাদা কোনো হার্ডওয়্যারের আমার দরকার নাই। লিনিয়ার ডিকোডিং ডাজ নট নিড এনি ডিকোডিং সার্কিট। কোনো আলাদা হার্ডওয়্যারের দরকার নাই। আমার যে এক্সেস 10টার পরে আমার যে এক্সেস অ্যাড্রেস বিটগুলি ছিল, ওই অ্যাড্রেস বিটগুলি আমি শুধুমাত্র র্যামের প্রতিটা র্যাম মডিউলের সিএস পিনের সাথে কানেক্ট করে দিয়েছি। আমার আলাদা কোনো এই ক্ষেত্রে আর হার্ডওয়্যার ইউজ করার দরকার হয়নি। এটা হচ্ছে সুবিধা লিনিয়ার ডিকোডিং এর। বাট অসুবিধা কি? অসুবিধা হচ্ছে এক এক করে আমরা বলছি। Although there is an address bus of 16 bit wide, we could connect only 6 kilobyte of RAM. এই বিটটা বড় হবে, 6 kilobyte of RAM. This idea clearly wasted address space. সবাই ক্লিয়ার? এটা কি সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, নাম্বার 2 হচ্ছে অ্যাড্রেস ম্যাপ ইজ নট কন্টিগুয়াস, ইট ইজ স্পার্সলি ডিস্ট্রিবিউটেড। তাহলে অ্যাড্রেস ম্যাপ কাকে বলে? অ্যাড্রেস ম্যাপ হচ্ছে এই যে এখানে যে আমি অ্যাড্রেসগুলি লিখলাম, তাহলে দেখো আমার অ্যাড্রেস শুরুই হয়েছে এখান থেকে। এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা কি আমি ইউজ করতে পেরেছি? এই অ্যাড্রেসটা কি আমি ইউজ করতে পেরেছি? না স্যার। আচ্ছা, এই অ্যাড্রেসটা কিন্তু আমি ইউজ করতে পারিনি। তারপর শুধু এইটাই না, এখান থেকে শুরু করে সবগুলি 0111 সেটা পারি নাই। তারপরে এইভাবে করতে করতে এই যে দেখো এখানে শুরুই হয়েছে 10 থেকে, তার আগে যে আরো ছিল 0001 সেটাও পারি নাই। আবার 10 পরে খেয়াল করো 11101 আসছে, কিন্তু 10 পরে পরের অ্যাড্রেসটা কি হওয়ার কথা ছিল? 10 পরের অ্যাড্রেসটা 11 হওয়ার কথা ছিল না? সেই অ্যাড্রেসটাও কিন্তু আমি ইউজ করতে পারছি না। তার মানে আমার টোটাল অ্যাড্রেস স্পেসে কন্টিনিউয়াসলি কিন্তু আমি অ্যাড্রেসগুলি অ্যাক্সেস করতে পারছি না। সো অ্যাড্রেসেস আর স্পার্সলি ডিস্ট্রিবিউটেড। ওকে, আচ্ছা, নাম্বার 3, conflicts occur if two of the select lines become active at the same time. তাহলে আমরা এখানে এনশিওর করছি যে এই যে 6টা লাইন, এই 6টা লাইনের যে কোনো একটা এট এ টাইম 0 হবে। কোনো কারণে যদি দুইটা এট এ টাইম 0 হয়ে যায় তাহলে কিন্তু একই সাথে দুইটা র্যাম সিলেক্ট হয়ে যাবে, আর দুইটা র্যাম সিলেক্ট হলে দুইটা র্যামের ওই লোকেশন থেকেই ডাটা বের হবে, এবং ডাটা যখন দুইটা র্যাম থেকে ওই লোকেশন থেকে ডাটা বাসে আসবে, দুই ডাটা আসলে একটা আরেকটার সাথে মার্জ করে গার্বেজ হয়ে যাবে, কোনো ডাটাই তুমি পাবা না। বুঝতে পারছো? So that if there is a conflict, so এখানে বলছি যে conflicts occur if two of the select lines become active at the same time. So তোমাকে এটা এনশিওর করতে হবে যাতে কখনোই দুইটা সিলেক্ট লাইন একই সাথে অ্যাক্টিভ না হয়ে যায়। সবাই কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার। ফোর্থ যে সমস্যাটা, আমরা যেমন এখানে আনইউজড লাইন ছিল 6টাই আমি ইউজ করে ফেলেছি 6টা র্যাম, কিন্তু অনেক সময় হতে পারে যে তোমার হয়তো এখন 4টা মাত্র আইসি আছে, তাহলে তুমি 4টা র্যাম ইউজ করলা, বাকি এই 14 আর 15 কি আনইউজ থেকে গেল না? তাহলে আনইউজড থাকলে আমরা সেটাকে বলি ডোন্ট কেয়ার, মানে সেটা 0 হতে পারে 1ও হতে পারে। তাহলে 0 হলে 1 হলে কোনো সমস্যা না, বাট 0 যখন আমরা ধরছি তাহলে ওই আনইউজড লাইন আসলে এই 4টা ইউজড লাইনের কোনো না কোনো অ্যাড্রেসকে করসপন্ড করছে, যেটাকে আমরা বলছি ফলব্যাক। ওকে,
সো এই জিনিসটা আমরা এখানে বলেছি যে if all unused address lines are not used as chip selector, then these unused lines become don't care, and this results in fallback, meaning a memory location will have its image in memory map. তার মানে ওই একই লোকেশন দুইটা ভিন্ন ভিন্ন র্যামের মধ্যেই আছে ওই একই অ্যাড্রেসটা। For example, if A15 is don't care, then address this is same address this, and this also waits memory space. সবাই কি আমার কথা বুঝতে পেরেছো? Yes sir. তাহলে এইটাই হচ্ছে তোমার লিনিয়ার ডিকোডিং এর সুবিধা এবং অসুবিধা সবই আমরা আলোচনা করলাম। ফুললি ডিকোডিং এই অসুবিধাগুলিকে দূর করেছে। সো দ্য প্রবলেমস অফ বাস কনফ্লিক্ট এন্ড sparse address distribution are eliminated by the use of fully decoding address technique. The fully decoding address technique আমরা কি করছি? Consider an example where we interface 4 kilobyte of RAM to an 8-bit microprocessor. তাহলে 8-bit microprocessor এর অ্যাড্রেস বাস হচ্ছে 16। আমরা যদি 4 কিলোবাইট ইউজ করি তাহলে 4 কিলোবাইট হচ্ছে 2 টু দি পাওয়ার কত? 4k কে আমরা যদি লিখি 4k কে আমরা কিভাবে লিখতে পারি? 4k means 4 into 1k. Okay, 4 into 1k. তাহলে 4 হচ্ছে 2 to the power 2, 1k কি 1k হচ্ছে 2 to the power 10। তার মানে 4k কে আমরা লিখতে পারবো কিভাবে? 2 to the power 12। তার মানে 4 কিলোবাইটের জন্য আমার কয়টা অ্যাড্রেস বিট লাগবে? বুঝতেছো সবাই? কয়টা অ্যাড্রেস বিট লাগবে? 2 to the power 12। মানে 2 to the power 12 মানে অ্যাড্রেস বিট কয়টা লাগবে বা অ্যাড্রেস বাসের সাইজ কত হবে? 12 না? 12টা। তাহলে এখন দেখো আমরা 12টা দিয়ে 4 কিলোবাইট কিভাবে করছি? তাহলে প্রথম এই যে 0 থেকে 9 10টা, আর এই 11 আর 12 মানে 10 আর 11 0 থেকে যেহেতু শুরু, তার মানে এখানে হচ্ছে 10টা লাইন, আর 10 আর 11 এই দুইটা লাইন। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে এই দুইটা লাইনের একদম প্রথম অ্যাড্রেস থেকে শুরু করে শেষ অ্যাড্রেস পর্যন্ত সব ক্ষেত্রে এই দুইটা বিট হচ্ছে 0। দেন পরের 1 কিলোবাইটের ক্ষেত্রে এই বিটটা 1, এটা 0ই থাকছে। তারপরে হচ্ছে 1 0, তারপরে হচ্ছে 1 1। তাহলে দেখো সিকোয়েন্সিয়ালি তুমি তোমার অ্যাড্রেস স্পেস পুরাটাই ইউজ করতে পারছো, এবং অ্যাড্রেস স্পেস কন্টিগুয়াস 03FF এর পরের অ্যাড্রেসটাই পাচ্ছ 400, ওটা হচ্ছে RAM 2 তে। তারপরে 7FF এর পরের অ্যাড্রেসটাই পাচ্ছ 0800, সেটা RAM 3 তে, দেন RAM 4 এ। সো 4টা RAM 4 কিলোবাইট, এবং অ্যাড্রেস স্পেস ওয়েস্টেজ হচ্ছে না, স্পার্সলি ডিস্ট্রিবিউটেড থাকছে না, কন্টিগুয়াসই হচ্ছে। এবং তোমার কাছে অপশন আছে, তোমার যদি এখন ভবিষ্যতে তোমার RAM তুমি এক্সপান্ড করতে চাও, যেহেতু তুমি 11-12 পর্যন্ত ইউজ 10-11 পর্যন্ত ইউজ করেছো, ইউ হ্যাভ 4 লেফট বিট। সো এই 4 লেফট বিট তুমি ইউজ করে আরো চাইলে তোমার মেমোরির সাইজ বাড়াতে পারবে, এবং সবগুলি বিটই যদি ইউজ করো তুমি 64 কিলোবাইটের পুরাটাই ইউজ করতে পারবা। সবাই কি আমার কথা বুঝতে পারছো? यस স্যার। আচ্ছা, কিন্তু এটার অসুবিধা কি? অসুবিধা হচ্ছে তোমাকে তো এখন ওই একই র্যাম ডিজাইন ইউজ করতে হবে। তার মানে তুমি যে স্মলার মডিউল যেগুলি ইউজ করছো 1 কিলোবাইটে, সেখানে এক্সট্রা তো আর কোনো ইয়ে নাই, লাইন নাই, সেখানে আছে একটা সিএস। তার মানে তোমাকে ওই সিএস দিয়েই ওই মডিউলটাকে অ্যাক্টিভেট বা ডিঅ্যাক্টিভেট করতে হবে। বাট আমাদের যেহেতু এখানে এই দুইটা বিট আমরা ধরছি, A9 আর A10, এই দুইটা বিট, সরি ভুল বললাম, A10 আর A11 এই দুইটা বিট। সো এই দুইটা বিট থেকে তোমাকে 4টা সিগন্যাল জেনারেট করতে হবে। সেটা কি? যে 00 হইলে একটা সিগন্যাল, 01 হইলে আরেকটা আলাদা সিগন্যাল, 10 তে একটা, 11। তার মানে 2 to 4 লাইনের একটা ডিকোডার যদি আমরা ইউজ করি, সেই ডিকোডারের ইনপুটে থাকবে দুইটা লাইন, দুইটা বিট, সেটা A0 A10 আর A11 এর সাথে কানেক্ট করে দিব। আউটপুটে আমি পাবো 4টা লাইন, সেই 4টা লাইন আমি 4টা র্যামের 4টা সিএস এর সাথে কানেক্ট করে দিব। সবাই আমার কথা বুঝতে পারছো? চিত্রটা দেখো, এই যে এই A10 আর A11 এটার অবস্থা হচ্ছে এরকম। RAM 1 এর সময় এই দুইটাই 0 থাকবে, RAM চিপ 2 এর সময় 01 10 11। সো
আমার এই মাইক্রোপ্রসেসরের সাথে খেয়াল করো A10 আর A11 আমি এই 1 2 to 4 লাইনের যে ডিকোডার সেটার ইনপুটে এই দুইটা কানেক্ট করব। 2 to 4 লাইন ডিকোডারের কাজ কি তোমরা এটা ডিজিটাল লজিক ডিজাইনে পড়ে আসছো। এই দুইটা ইনপুটকে সে চারটা কোডে কনভার্ট করবে। 00 মানে 0, 01 হচ্ছে 1, 10 হচ্ছে 2, 11 হচ্ছে 3। সো যখন এখানে 00 থাকবে এই লাইনটা কি হবে 0 হবে। এই লাইনটা 0 হলে এই চিপটা অ্যাক্টিভেটেড হবে। বাকি চিপগুলিতে যেহেতু 1 থাকবে সেগুলি ডিঅ্যাক্টিভেটেড বা ডিসেবল থাকবে। তারপরে আবার যখন 10 দিব 01 দিব এটা অ্যাক্টিভেটেড হবে, এটা তখন ডিঅ্যাক্টিভেটেড হবে বাকিগুলি। একইভাবে 10 এর জন্য এটা 11 এর জন্য এটা হবে। সবাই আমার কথা বুঝতে পেরেছো? আচ্ছা, আর বাকি যে আনইউজ চারটা লাইন ছিল সেই আনইউজ চারটা লাইনকে আমরা এরকম একটা NAND গেটের মাধ্যমে এটার সাথে কানেক্ট করে দেব। তাহলে যে কোনো আইসিডি আমরা বলছি একটা চিপ সিলেক্ট থাকে, তাহলে ওই চারটা 0 হওয়া মানেই তখন হচ্ছে এই লাইনটা এই আইসিটা কি হবে ডিকোডার আইসিটা অ্যাক্টিভেটেড হবে। আর ডিকোডার আইসিটা অ্যাক্টিভেট হলে অ্যাকর্ডিং টু দিস ইনপুট কোনো না কোনো একটা আউটপুট লাইন অ্যাক্টিভেটেড হবে and that output line will finally activate any one of these RAM chips. সবাই আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। কারো কোনো কোয়েরি আছে? তাহলে ফুললি ডিকোডিং টেকনিকের সুবিধা কি অ্যাডভান্টেজ হচ্ছে ইউ actually eliminate the problems of linear decoding. সেই প্রবলেমগুলি কি ছিল? প্রবলেমগুলির প্রথম প্রবলেমটাই ছিল ওয়েস্টেজ অফ মেমোরি অ্যাড্রেসিং স্পেস, সেটা এখানে হবে না। নাম্বার 2 তোমার অ্যাড্রেস স্পেসটা কন্টিগুয়াস হবে, স্পার্সলি ডিস্ট্রিবিউটেড হবে না। একই সাথে দুইটা লাইন অ্যাক্টিভেট হওয়ার কোনোই পসিবিলিটি নাই, তাই না? এই 2 লাইন টু 4 লাইন ডিকোডারে একই সাথে দুইটা লাইন অ্যাক্টিভেট হওয়ার কোনো পসিবিলিটি আছে? নাই। There is no possibility of what? দুটো লাইন একসাথে। হ্যাঁ, মানে তোমার এই বাস কনফ্লিক্ট হওয়ারও কোনো পসিবিলিটি এক্ষেত্রে নাই। একটাই মাত্র অসুবিধা, সেই অসুবিধাটা কি বলো দেখি একজন? একটা অসুবিধা কি? Do you need any extra device? হ্যাঁ স্যার। Yes, so you need extra hardware like 2 to 4 decoder and this NAND gate. Okay, so তোমার এক্সট্রা হার্ডওয়্যার লাগবে। এটাই হচ্ছে এই ফুললি ডিকোডিং সার্কিটের একমাত্র অসুবিধা, এছাড়া বাকি সবই হচ্ছে অ্যাডভান্টেজ। ওকে, সো পরীক্ষায় তোমার কিন্তু আসতে পারে যে mention the different advantages and disadvantages of the fully decoding and linear decoding techniques for memory architecture. Okay, তাহলে তখন তোমাকে এই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলি বলতে হবে। মেমোরি অ্যারে ডিজাইনের এই দুইটা যে টেকনিক আমরা আলোচনা করলাম সেটার অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ। সবাই ক্লিয়ার? ইয়েস স্যার। কারো কোনো কোয়েরি আছে? কোয়েরি যদি না থাকে তাহলে আমরা আজকে এখানে শেষ করছি। অ্যাটেন্ডেন্সটা আমি